স্বাগত স্টার নিউজ লাইভে, যেখানে আমরা প্রতিদিন মাঠের সবশেষ খবরটা একেবারে আনফিল্টার্ড আপনাদের সামনে তুলে ধরি। যা ঘটছে মাঠে আমরা তাই আপনাদেরকে দেখাবো। সম্ভাবনা, শঙ্কা, দুর্ভোগ সব খবরই থাকছে আমাদের কাছে। আজ প্রথমেই শুরু করতে চাই যেই খবরটি নিয়ে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইমামতি করেছেন আয়াতুল্লাহ জাফর সুবহানি। খামেনির জানাজা উপলক্ষে তেহরানের সমাগম হয়েছে 2 কোটি মানুষের। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। زن اومد ماشاءالله همه با هم یا صاحب الزمان اللهم انا نشكو إليك اللهم إنا نشكو إليك فقد نبينا غربة ولينا كثرة عدونا وقلة عددنا آقا بیا انشالله حسین آقا جانم میخونه فیض میده. من 2 جمله روزه بخونم. های مردم، این که بعضی هاتون از دیشب این جایی دو نرفتید، بهش میگم اینجا برای چی موندی؟ زیارت کردی برو. میگه کجا برم؟ چجوری برم؟ روزه خونم از دیشب این حرف تو ذهنم داره میچرخه. یاد اون روزه افتادم. اسبق ابن نباته میگه اومدم پشت در، دیدم یتیما پشت در جمع شدن. در رو وا کرد امام مجتبی فرمود همه برید، بابا ممنوع ملاقات. تشریف برد داخل، دوباره آمد بیرون. اسبق ابن نباته میگم از زانو بغل کرده بودم. امام مجتبی فرمود اسبق ابن نباته نشنیدی گفتم برو. میگه زدم زینه گریه گفتم آقا جان کجا برم؟ میخوام برم پام ریاری نمیکنه. دیدم آقا فرمودن حالا که اینجوریه پاشو بیا داخل. میگم وارد شدم دیدم امیرالمومنین رنگ به چهره نداره. عزیز دلم، بعضی از راه دور آمدن، اومدید با نائب امام زمانتون ودا کنید. بعضی ها اولین بار و آخرین بارشون آقا رو زیارت میکنن. روزه ملیم باشه. اسبق ابن نباته میگه امیرالمومنین از هوش میرفت، به هوش که میومد نگاه به حسنین که میکرد گریه میکردن صدا میزد حسن جان گریه نکن، حسین جان گریه نکن. اما وقتی دختراش گریه میکردن روایت نمیگه امیرالمومنین حتی یه بارم نفرمود دختراش। আমরা সরাসরি তেহরানে যুক্ত ছিলাম। দর্শক, বিশ্ববাসীর চোখ এখন তেহরানেই। বিষয়টি নিয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ। তার কাছে যুক্ত হতে চায়, বার্তা কক্ষে তিনি আছেন। নূর, একটু আমাদেরকে জানাবেন আপনি কদিন থেকেই এই বিষয়টি নিয়ে খোঁজ খবর রাখছেন, কি অবস্থা এখন সেখানে? আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে সেখানে জানাজাটি অনুষ্ঠিত হয়েছে, প্রায় 2 কোটি মানুষের সমাগম সেখানে হয়েছে। এর পরবর্তী কার্যক্রমগুলো যদি একটু আমাদেরকে জানিয়ে দেন দর্শকদের।
ধন্যবাদ জেবলিন। আপনি যেমনটি বলছিলেন যে একটি ইতিহাস হয়ে গেল আজকে, বিশেষ করে মার্কিন এবং ইসরায়েলি হামলায় গত 28 ফেব্রুয়ারি যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা অর্থাৎ রাষ্ট্রীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার জীবনাবসান হয়েছে। সেই দীর্ঘ যুদ্ধের পরে অবশেষে আজকে কিন্তু এই জানাজাটি হলো। একই সঙ্গে আরও কয়েকজনের জানাজা হয়েছে কয়েকটি ধাপে, অর্থাৎ 3টি ধাপে এই জানাজা হয়েছে। আপনি স্বাভাবিকভাবেই দেখেছেন যে কত সংখ্যক মানুষ এখানে আসলে জড়ো হয়েছে। এই যে একটি জানাজা, সেখানকার এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে গোটা বিশ্বের নজর ছিল এই জানাজাকে ঘিরে, এবং বিশ্বের প্রায় 100টি দেশের প্রতিনিধিরা সেখানে এই জানাজায় অংশ নিয়েছেন। একই সঙ্গে বিপুল সংখ্যক ইরানি যারা একেবারে প্রতিবাদে মুখর, এই মানুষগুলো আজকে শোকাহত হয়ে কালো কাপড়ে জড়িয়ে সেখানে জড়ো হয়েছেন। এবং শুধুমাত্র এই জানাজাই নয়, গত রাত থেকে এবং গতকাল থেকেও এখানে কিন্তু লাখ লাখ মানুষ অবস্থান করেছে। গত রাত পুরোটা রাত জুড়ে তারা সেখানে অবস্থান করেছে। এখনকার যে পরিস্থিতি, জানাজা শেষে অন্যান্য আনুষ্ঠানিকতা সেখানে রয়েছে, বিদেশি অতিথিরা রয়েছেন, সেই বিষয়গুলো এখানে থাকবে। পাশাপাশি আজকে এখানকার আনুষ্ঠানিকতা শেষে আগামীকালও কিন্তু এই তেহরানেই অন্যান্য আনুষ্ঠানিকতা রয়েছে। এই যে জানাজার বিষয়টি, এটি গোটা বিশ্বকে একেবারেই নজর কেড়েছে, এবং সেখানকার যে পরিস্থিতি এখন পর্যন্ত যদি বলি যে এই বিপুল সংখ্যক মানুষ কিন্তু একটি বার্তা দিতে চেয়েছে, বিশেষ করে ইরানিরা একটি বার্তা দিতে চেয়েছে, যেই বার্তাটি মূলত এই জানাজাটি পিছিয়ে দেওয়ার যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটাই কিন্তু আজকে পূর্ণ হয়েছে। যেমন ফেব্রুয়ারি 28 তারিখে যখন খামেনিকে হত্যা করা হয় তার পরিবারের অন্যান্য সদস্য সহ, এরপর মার্চে কিন্তু এই জানাজা অনুষ্ঠান কিংবা তার দাফন হবার একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু যুদ্ধ বিলম্বিত হওয়ায় এবং যে নেগোসিয়েশন বা আলাপ আলোচনার যে পর্যায়টি চলছিল, এই সামগ্রিক বিষয়ের কারণে কিন্তু এই জানাজাটি পিছিয়ে দেওয়া হয়। অবশেষে 1 সপ্তাহ আগে কিন্তু জানানো হয় যে এই জানাজার আনুষ্ঠানিকতাটি চলবে, এবং সেটি চলবে 7 দিন ধরে। খামেনির যে জানাজা, আয়াতুল্লাহ খামেনির, এটি নিয়ে আমরা গতকালকেও দেখছিলাম অনেকেরই আগ্রহ আমাদের আছে এটি নিয়ে। এটি এক ধরনের বার্তা আসলে দেয়া হয়েছে কিনের মধ্য দিয়ে, বিশেষ করে যারা রাষ্ট্রীয় অতিথি ছিলেন সেখানে 100টি দেশের আপনি বলছিলেন, তাদের ব্যাপারে আমরা দেখলাম যে কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়েছে, এবং সেগুলোর এক ধরনের সম্পর্ক ভেদে সেই বার্তাগুলোর এক ধরনের পার্থক্য, যদিও এগুলো আয়াত, তারপরেও এক ধরনের মেসেজ এখানে আসলে কোডেড ছিল কিনা আপনার কাছে কি মনে হয়েছে, এবং পুরো বিশ্ব আসলে কি বার্তা পেল তাতে? দেখুন, যে বার্তাটি আসলে আমি এর আগে যেই কথাটি বলেছি, এই বার্তাটি মূলত আসলে ইরান যাদেরকে শত্রু মনে করে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তাদের জন্যই মূলত এটি একটি কড়া বার্তা। বিশেষ করে আপনি দেখবেন যে যত সংখ্যক মানুষ এখানে জড়ো হয়েছে, বিশেষ করে ইরানের জনগণ যারা, তারা কিন্তু এই গত রাতেও যারা সেখানে ছিল তারা বলেছে যে যুক্তরাষ্ট্রকে তারা আসলে ক্ষমা করতে চায় না, এবং এই যে সর্বোচ্চ নেতার যে রক্ত, সেই রক্তের বদলা তারা নিতে চায়। এই কথাটি কিন্তু শুধু একজন নয়, এই বক্তব্যটি বা এই চিন্তা পরিকল্পনা কিংবা তাদের যে মানসিক দৃঢ়তা, সেটি প্রত্যেকটি ইরানির মধ্যে এটি আমরা দেখেছি। বিশেষ করে গত বছরের জুনে যখন 12 দিনের যুদ্ধ হয়, ইসরায়েল যখন হামলা চালায়, পরবর্তীতে যুক্তরাষ্ট্র হামলা চালায়, সেই সময়টা থেকে এবারের জুনে এসে যখন ফেব্রুয়ারিতে এসে যখন হামলা চালায়, এই দুই সময়ের মধ্যেই যেই ইরানিদের যে মনোবল কিংবা দৃঢ়তা, সেটি কিন্তু কোনো ধরনের বিচ্যুত হয়নি। গত রাতেও তারা বলেছেন যে এই যে হত্যাকাণ্ডটি হয়েছে, বিশেষ করে তাদের সর্বোচ্চ নেতাকে তারা হারিয়েছেন, এর মাধ্যমে তারা তাদের যে বদলা সেটি তারা নিতে চায়, এবং এই প্রত্যয়ে কিন্তু তারা এখনও রয়েছে। বিশেষ করে ইরানের সরকারও কিন্তু একটি বার্তা দিয়েছে। বিশেষ করে আপনি যেটি বলছিলেন যে এক একটি প্রতিনিধি দল কিংবা রাষ্ট্রীয় অতিথি যখন শ্রদ্ধা নিবেদনে গেছেন, তখন ভিন্ন ভিন্ন আয়াত পড়া হয়েছে, পাঠ করা হয়েছে। সেখান থেকেও কিন্তু তাদের যে মিত্র কিংবা যারা যে আঞ্চলিক যেই দেশগুলো রয়েছে,
তাদেরকেও একটি বার্তা দেওয়া হয়েছে যে যাদের যেই অবস্থা বা সক্ষমতা রয়েছে সেই আলোকে তারা ব্যবস্থা নিচ্ছে না বা তাদের যেই সক্ষমতা সেটি তারা দেখাচ্ছে না কিংবা ইরানের পক্ষে দাঁড়াচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু তারা বলার চেষ্টা করেছে। বিশেষ করে এটি একটি কৌশলের মাধ্যমে, কৌশলের আশ্রয় নিয়ে কিন্তু তারা এটি করেছে। সরাসরি রাষ্ট্রীয়ভাবে সেটি না বলে বরং কোরআনের যে আয়াত সেটির মাধ্যমে ভাবার্থে সেটি ফুটিয়ে তোলা হয়েছে। একই সঙ্গে আমি যদি আরও একটি বিষয় যুক্ত করি যে প্রায় 100 দেশের প্রতিনিধি কিন্তু এখানে গিয়েছেন। কোনো দেশের রাষ্ট্রপ্রধান গিয়েছেন, সরকার প্রধান গিয়েছেন, স্পিকার গিয়েছেন কিংবা অন্যান্য যেই সর্বোচ্চ পদধারী যেই কর্মকর্তারা রয়েছেন তাদেরকে পাঠানো হয়েছে। বিশেষ করে এই জায়গাটিতে একটি বার্তা পরিষ্কার হয় যে ইরান এখন পর্যন্ত যেই সক্ষমতায় এগিয়েছে, এই যুদ্ধকালীন যে পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা, সামরিক সক্ষমতা, ইসরায়েলের উপর হামলা, বিশেষ করে মার্কিন যেই ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে সেগুলোতে হামলা, এই যে সামরিক একটি সক্ষমতায় পৌঁছেছে ইরান, এর মাধ্যমে এই ইরানকে যে অন্যান্য দেশ কিংবা বিশ্বের অন্যান্য যে মিত্ররা তারা যে ছেড়ে যায়নি, এটিও কিন্তু একটি বার্তা দিয়েছে। ইরান তার এই যে জানাজা সেটির মাধ্যমে মূলত এই বার্তাটি দিতে চেয়েছে এবং এই জানাজার যে আনুষ্ঠানিকতা সেটি দেখে বোঝা যায় যে এটি অনেক বেশি পরিকল্পিত এবং সুশৃঙ্খলভাবেই এত মানুষের সমাগম এটি যে সম্পন্ন করা, এটি অনেক বেশি জোরালোভাবে পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমেই কিন্তু এটি বাস্তবায়ন করা হয়েছে। বিশেষ করে ইরান এই বার্তাটি দিতে চেয়েছে যে ইরান একা নয় বা ইরানের জনগণ বিভক্ত নয়, তারা ঐক্য ধরে রেখেছে এবং ঐক্যের মাধ্যমেই তারা এগিয়ে যেতে চায়। এমনটা কিন্তু ইরানের যে শীর্ষ কর্মকর্তারা রয়েছেন, ইরানের প্রেসিডেন্ট কিংবা স্পিকার, তারা কিন্তু বারবারই এই কথাটি বলেছেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট প্রতিটি হামলার আগেই বলতেন যে ইরানকে মুছে দেওয়া হবে, সভ্যতাকে বিলুপ্ত করে দেওয়া হবে, সেই জবাবটিই কিন্তু আজ ইরান দিয়েছে। জি, ধন্যবাদ নূর আপনাকে। নিঃসন্দেহে এই কূটনৈতিক তাৎপর্য রয়েছে এই জানাজার, সেটি একেবারে স্পষ্ট এবং একই সঙ্গে বিশ্ব এবং ভূ রাজনীতিতে মধ্যপ্রাচ্যের বিশেষ করে তাদের যে অবস্থান সেটির একটা বার্তা সারা বিশ্বকে তারা দিয়েছে। ধন্যবাদ আপনাকে নূর সময় দেওয়ার জন্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম আমাদের বার্তা কক্ষে সহকর্মী নূর মোহাম্মদ, তিনি এই বিষয়টি নিয়ে জানাজা এবং তার আগে পরে বিভিন্ন বিষয় নিয়ে নজর রাখছিলেন, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। বগুড়ায় অস্থায়ী এবং ভ্রাম্যমাণ দোকান কালকের মধ্যে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছে সিটি কর্পোরেশন। এ বিষয়ে জানতে আমাদের সহকর্মী জজিফ হোসেন প্রতীক, তার সঙ্গে যুক্ত হচ্ছি। প্রতীক, আপনি এই মুহূর্তে কোথায় আছেন সেটি একটু জানাবেন এবং নবগঠিত সিটি কর্পোরেশন এটি প্রথম উচ্ছেদ অভিযান কিনা সেটি জানতে চাই এবং কি ধরনের বার্তা দেয়া হয়েছে। আর যারা ব্যবসায়ী আছেন, ফুটপাতে যারা ব্যবসা করছেন, আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তাদের প্রতিক্রিয়াটি আসলে কি? তারা কি পুনর্বাসনের কথা বলেছেন কিনা? জ্যাভলিন, আসলে আপনি জানেন যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই বগুড়ায় সবচেয়ে বেশি অন্যান্য জেলার তুলনায় সবচেয়ে বেশি মানুষজনের বসবাস এবং শিক্ষা এবং অন্যান্য চাকরির ক্ষেত্রে তারা এই বগুড়াতে বসবাস করেন। এবং আপনার বাড়িও যেহেতু বগুড়া, আপনি নিশ্চয়ই দেখেছেন যে বগুড়া শহরে আসলে কি পরিমাণ ভ্রাম্যমাণ এইসব দোকানপাটের যে দৌরাত্ম্য, তারা ফুটপাত দখল করেছে তো বটেই, একই সাথে তারা যে মূল সড়ক, সেই মূল সড়কের অর্ধেকের বেশি তারা দখল করে এই যে যান চলাচল ব্যাহত করছে। এবং এখানকার যারা শহরবাসী রয়েছেন, যারা সিটি কর্পোরেশনের বর্তমানে যারা নগরবাসী রয়েছেন, তারা কিন্তু প্রতিনিয়ত এর দুর্ভোগ পোহাচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি বগুড়ার যে নতুন করা হয়েছে এই ফতেহ ব্রিজটি, সেই ফতেহ ব্রিজের পাশেই। এবং এই ফতেহ ব্রিজটি কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যখন নির্মাণাধীন ছিল, তখন এরকম যারা ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ী কিংবা অন্যান্য যে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বসেননি। যখনই এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে, চলাচলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, তখন থেকেই আমরা দেখছি যে রাস্তার ব্রিজের এক পাশে তারা দখল করে ফেলেছেন এই তাদের যে ব্যবসা বাণিজ্য তারা এখানে শুরু করেছেন। এখানে আমরা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি।
যে এই যে ভ্রাম্যমাণ যে দোকানগুলো, সেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেই এই দোকানগুলো যদি অপসারণ না করা হয় তাহলে কিন্তু এই দুর্ভোগ কোনোভাবে কাটবে না, আমাদেরকে তারা জানিয়েছেন। এবং তারা একই সাথে বলছেন যে বিভিন্ন জায়গা থেকে, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, এছাড়া গাইবান্ধা, বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষজন এসেছেন তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বগুড়া সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, যাতে এই যে ভ্রাম্যমাণ দোকানগুলো যেগুলো রয়েছে সেগুলো তারা আজকের মধ্যে যদি অপসারণ না করেন তাহলে কালকে থেকে কিন্তু কঠোর ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং একই সাথে বলেছেন যে তাদের যে পুনর্বাসনের ব্যবস্থা সেটিও ধীরে ধীরে করার একটি প্রচেষ্টা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ করবেন বলে তাদেরকে আশান্বিত করেছেন। তো এই যে সব মিলিয়ে আসলে এখানে বগুড়ার আরেকটি সবচেয়ে বড় দুর্ভোগের যে জায়গাটি সেটি হলো অটোরিকশার দৌরাত্ম্য। এখানে প্রতিনিয়ত আমরা যতদূর পরিসংখ্যানে পেয়েছি এবং আমাদের যে খোঁজখবর নিয়ে রিক্সা নতুন করে এই রাস্তায় নামছে। তো এই আচ্ছা যে প্রতীক, একটু জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে আমরা অতীতেও দেখেছি যে বিভিন্ন জেলায় সারা দেশে এই ধরনের উচ্ছেদ অভিযানের সময় এই পুনর্বাসনের কথাটি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়। আপনারা তো খোঁজ খবর রাখছেন, একটু জানাবেন যে এটি কি শুধু কথার কথাই কিনা যে তাদের পুনর্বাসন করা হবে, নাকি আপনারা কথা বলে এটি বুঝতে পারছেন তাদের মনোভাবটা কি, আসলে কি তাদেরকে কোনো পুনর্বাসনের জন্য পরিকল্পনা করছে, কোনো জায়গা কি তারা দেখেছে, এরকম কোনো আলোচনা হয়েছে কিনা? জাভরিন ঠিকই বলেছেন যে আসলে পুনর্বাসন নিয়ে যে একটা ধূম্রজাল সবসময় থেকে যায়, সেখান থেকে আমরা দেখেছি যে বগুড়া শহরের যারা ভ্রাম্যমাণ ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে পোশাক এবং ফলমূল ব্যবসায়ী, তাদের জন্য কিন্তু বগুড়ার একদম সাতমাথার যে পাশেই খোকন পার্ক, সেই খোকন পার্কে তারা একটি ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ব্যবসায়ীরা কিন্তু এখানে বসতে অনাগ্রহ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে ওই খোকন পার্কের মধ্যে তাদের যেহেতু দোকানপাট বসালে তাদের গ্রাহক ঠিক মতো পান না, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। তবে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো এই যে বিশেষ করে যে পোশাকের ভ্রাম্যমাণ দোকানগুলো, সেই ভ্রাম্যমাণ দোকানগুলোর বেশিরভাগেরই কিন্তু স্থায়ী দোকানপাট রয়েছে, অর্থাৎ হকার্স মার্কেট থেকে শুরু করে আশপাশের যে যারা কি বলবো যে ঢাকায় থেকে যারা মাল নিয়ে এসে বিক্রি করেন তারা কিন্তু স্থায়ী দোকান থাকা সত্ত্বেও এই ভ্যানের যারা দোকানদার রয়েছে তাদেরকে দিনে 150 কিংবা 300 টাকা পর্যন্ত তাদেরকে একটি মজুরি দিয়ে এই বিক্রিগুলো তারা করে থাকেন। তো আসলে পুনর্বাসন নিয়ে সিটি কর্পোরেশনের কি ব্যবস্থা নেওয়া হবে সেটি আগামীতে আরো পরিষ্কার হবে তাদের সাথে কথা বলে। তো আমার কাছে এই পর্যন্ত এইটুকুই ছিল জাভলিন, যে আসলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কতটুকু এটি আসলে অপসারণ করা সম্ভব। জি, ধন্যবাদ আপনাকে প্রতীক। আমরা আশা করব যে শুধু কথার ফুলঝুরি নয়, সত্যি সত্যি এবার এটি একটি বিহিত হবে এই যে সমস্যা দীর্ঘদিন ধরে বগুড়াবাসী পোহাচ্ছে। ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিন চেষ্টা ঘিরে কমছে না উত্তেজনা। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সহকর্মী মাহমুদুল হাসান তুষার সেখানে আছেন, তার কাছে চলে যাই। তুষার, বিস্তীর্ণ প্রান্তরে দাঁড়িয়ে আছেন, সীমান্তের কাছাকাছি এরকম সুন্দর দৃশ্য সবসময় আমরা দেখি, কিন্তু যে অসুন্দর দৃশ্যটি আমাদেরকে দেখতে হয় সেটি হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র থেকে পুশিনের যে চেষ্টাটি করা হয় এবং অবৈধভাবে যেই প্রবেশ করানোর একটা অপচেষ্টা বলবো, সেটি এখন কি অবস্থা একটু আপনার কাছে যদি জানতে চাই। বিগত কয়েকদিনে কি চিত্র এখন রয়েছে, সবশেষ আপডেট। জ্যাভলিন, যেমনটি জানাচ্ছিলেন, ভারতে উত্তেজনার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের সব সীমান্তগুলোতে বিজিবি সতর্ক অবস্থান রয়েছে। পাশাপাশি আপনারা জানা যায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় 3টি ব্যাটালিয়ন দায়িত্বরত রয়েছে। 3টি ব্যাটালিয়নে যখন থেকে উত্তেজনা হয়েছে তখন থেকে তারা সতর্ক অবস্থান রয়েছে, পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য নিযুক্ত করেছে। আপনাকে জানা চাই যে সীমান্ত এলাকাগুলোতে যেই সব বসবাসরত মানুষজন রয়েছে তারাও বিজিবির সাথে সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। এমনকি আমরা দেখেছি গত মাসে 4 দফা পুশিনের চেষ্টা করা হয়। এই 4 দফা পুশিনের 64 জনকে চেষ্টা করা হয়, তখন এলাকাবাসীকে সাথে নিয়ে বিজিবি প্রতিহত করেছে। পরবর্তীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে ভারতের অভ্যন্তরে
করে নিয়ে গেছে। তবে আমরা যেটি লক্ষ্য করছি যে এই যে পুশিন ধারাবাহিকভাবে যে পুশিনের অব্যাহত রয়েছে এবং চেষ্টা করা হচ্ছে, এটি নিয়ে এলাকাবাসীর মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে। আসলে এটা আর কতদিন চলবে এমনটি মানুষের কাছে একটা চিন্তা হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি গত 3 তারিখে দিবাগত রাত 11টার দিকে ফ্ল্যাট লাইট অফ করে পুশিনের চেষ্টা করা হয়। আমরা তাৎক্ষণিকভাবে এলাকাবাসী এবং বিজিবি সতর্ক অবস্থান নেয় এবং আমরা দেখেছি এলাকাবাসীকে রাত্রি 11টার দিকে থেকে প্রায় 1টা পর্যন্ত লাঠি সোঁটা এবং টর্চ লাইট জ্বালিয়ে তারা পাহারা দিচ্ছিল। আমরা এলাকাবাসীর সাথে কথা বলছিলাম, তিনারা যেমনটি বলছিলেন যে কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক যে পুশিন করা হবে তা প্রতিহত করা হবে, এই বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে দেওয়া হবে না। আমরা বিজিবির সাথে কথা বলছিলাম, 3টি ব্যাটালিয়নের সাথে, তারা বলছিল যে এই যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকাগুলো নদীপথ এবং আমবাগান হয়, প্রায় এই এলাকাগুলো দিয়েই পুশিনের চেষ্টা করা হয়। আমরা এর আগে দেখেছি যে 4 দফা পুশিন করা হয়েছে, প্রায় নৌকা যুগে 2 দফা পুশিনের চেষ্টা দেখেছি আমরা, আর লাইট অফ করে আমবাগান দিয়ে পুশিনের করার চেষ্টা দেখেছি। সব মিলিয়ে ভারতের যে অনুপ্রবেশ দেখা যায় যে যাদেরকে করা হচ্ছে বাংলাদেশে বা সীমান্ত এলাকার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আমরা বিজেপিকে দেখেছি তারা এলাকাগুলোতে মাইকিং করছে এবং সচেতনতা বৃদ্ধি করছে। কোনোভাবে যদি এরকম ঘটনা দেখা যায় তাহলে তারা বিজেপিকে জানাবে, বিজেপি সতর্ক অবস্থান রয়েছে। এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকাগুলোতে স্বাভাবিক অবস্থান রয়েছে এবং বিজেপি তাদের সতর্কতা জারি করে রেখেছে এবং এলাকাবাসীও তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। এই ছিল জ্যাভলিন চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে তুষার। সহকর্মী তুষার জানাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের খবর। এবার একটু আমের মৌসুমের দিকে যাওয়া যাক। শেষ হয়ে এসেছে প্রায়, নওগাঁর শেষ সময়ের কেনাবেচার খবর জানতে আমাদের সহকর্মী তৌহিদুল ইসলামের সঙ্গে যুক্ত হচ্ছি। তৌহিদ, প্রথমেই জানতে চাই এবং যেটি জানার বিষয় যে আমের ঢাকাতে বসে আমের ঘ্রাণটা আমরা শুধু পাই সেটি বাজারে দোকানে, কিন্তু আপনারা মাঠে ময়দান থেকে শুরু করে হাট সবগুলো আমের ঘ্রাণটা আপনারা পান, আপনারা খুব ভাগ্যবান। এখন সেই ভাগ্যের সময়টা একেবারে শেষ পর্যায়ে চলে এসছে। কেনাবেচা কেমন চলছে আর কোন কোন জাতের আম, আমি যদি ভুল না করি হাড়ি ভাঙার কথা বলছিলেন আপনি, এবং আম্রপালি, এই দুটি জাতি কি এখন আছে নাকি অন্য কোনো জাতের আমও রয়েছে টুকটাক? আর দাম কেমন? তৌহিদ। জাভলিন, দামের বিষয়ে যদি শুরুতেই বলি, আসলে এই মুহূর্তে বাজারগুলোতে আমরুপালির যে রাজত্ব সেটি আসলে চলছে এবং আপনি জানেন যে নওগাঁর সাপাহার পোরশার এই অঞ্চলের আসলে আমরুপালি আমের যে স্বাদ এবং যে গন্ধ এটি আসলে দেশের অন্যান্য জায়গায় কিন্তু এটি পাবেন না। যার কারণে এই আমের তুলনা আসলে কিন্তু অন্য কোনো আমে হয় না। এই মুহূর্তে বাজারগুলোতে কিন্তু এই আমরুপালি আমেরই যে রাজত্ব এটি চলছে এবং এর পাশাপাশি বানানা ম্যাঙ্গো থেকে শুরু করে বাড়িফোর এই জাতের আমগুলো উঠেছে, দামও বেশ খানিকটা হাতের নাগালের মধ্যে আছে। আমরা এই মুহূর্তে আছি একটি খুচরা দোকানে এবং এখানে একজন ব্যবসায়ী রয়েছেন। আমি তার কাছে আসলে জানতে চাবো যে আপনি তো আম বিক্রি করছেন, এখন আসলে কোন আমের চাহিদা সব থেকে বেশি এবং বেচা বিক্রি আসলে কেমন চলছে? এখন আমরুপালির সময় আমরুপালিটাই বেশি চলতেছে এবং অনেক ভালো বেচা কেনা হচ্ছে। আমরুপালি আছে, বাড়িফুর আছে, তবে সবচেয়ে আপনার আমরুপালিটাই বেশি মার্কেটের চাহিদা বেশি আর কি। মৌসুম কি শেষের দিকে, এখন কীরকম আমদানি হচ্ছে, চাহিদা কেমন থাকতেছে এখন? আমরুপালি এখন প্রায় শেষের দিকে নিয়ে আসছে, হয়তো 10-15 দিন পাওয়া যেতে পারে। এরপরে বাড়িফোর, তারপর আপনার কাঠিমন, আরশিনা, আরও আছে আম, কিন্তু এই সব আমের থেকে সবচেয়ে বেশি ভালো হলো আপনার আমরুপালিটা বেশি ভালো সবচেয়ে, এর চেয়ে বেশি ভালো আর আম হয় না, সবচেয়ে বেশি ভালো এবং এই জন্যে সেল বেশি, অনেক সেল হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে একজন ব্যবসায়ীর কথা শুনলেন জাভলিন, তিনি বলছিলেন যে আমরুপালি আমের যে আসলে সুস্বাদু এই আমের অন্যান্য আমের তুলনায় আসলে এই আমের চাহিদাটা অনেক বেশি থাকে এবং আমরা যখন মাঠে যাই, অর্থাৎ যখন বাগানে যাই, চাষিদের সঙ্গে কথা বলি, তারা আসলে বলছিলেন যে এই মুহূর্তে আমরুপালি আমটি তারা আসলে বেশি নামাচ্ছে। এরপরে হয়তো অর্থাৎ এই মাসের শেষের দিকে কিন্তু এই আমরুপালি আর আম পাওয়া যাবে না। এর
দাম ভালো পাচ্ছে, হয়তো আরও কিছুদিন গেলে যখন আরও আম কমে যাবে তখন হয়তো আরও আমের দাম বেশি পাবে। এবং তারা বলছিলেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর আসলে তাদের উৎপাদন খরচ বেড়েছে, বিশেষ করে শ্রমিকের উচ্চ মজুরি, এছাড়া আপনার কীটনাশকের যে বাড়তি দাম, সব মিলিয়ে আসলে তাদের উৎপাদন করতে গিয়েও বেশ খানিকটা খরচ পড়েছে আমে। তবে এবছর তারা দাম ভালো পেয়েছে এবং কৃষি বিভাগের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে এখন পর্যন্ত প্রায় 70% আম নামানো হয়েছে। হয়তো এই মাস বা সামনের মাসের শেষের দিকে আসলে সকল আম আসলে বাজারে আসবে এবং এই মাসের আম মৌসুমের যে বেচা বিক্রি এমনটি ছিল মোটামুটি আমার কাছে। জাবলিন। ধন্যবাদ আপনাকে তৌহিদ। সহকর্মী তৌহিদ জানাচ্ছিলেন নওগাঁর আম বেচা কেনার সবশেষ খবর। বর্ষা মৌসুমের শুরুতেই দেশ জুড়ে যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে তার ব্যাপারে জানতে চাই আমাদের দুই সহকর্মী চট্টগ্রাম এবং বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন। তাদের সঙ্গে যুক্ত হচ্ছি। প্রথমেই যেতে চাই চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তামিম মাহমুদ। তামিম মাহমুদ, আপনি একটু জানাবেন আমাদেরকে যে এই যে বর্ষা এখনো পুরোপুরি সেই অর্থে শুরু হয়নি, যদিও বৃষ্টি পড়ছে আপনার কাঁধে আমরা দেখতে পাচ্ছি, একটু জানাবেন ডেঙ্গুর কি পরিস্থিতি এখন, আর এটি নিয়ন্ত্রণে আপনাদের সিটি কর্পোরেশন কি কি ব্যবস্থা নিচ্ছে? চট্টগ্রামে গত যে 6 মাস মানে জানুয়ারি থেকে এই মাস পর্যন্ত এখন পর্যন্ত ডেঙ্গু উপসর্গ নিয়ে কিন্তু এখন পর্যন্ত প্রায় 350 রোগীর মতো ভর্তি হয়েছে। তবে আসার খবর এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা মাত্র 1 এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সহ অন্যান্য যে হাসপাতালগুলো আছে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে ডেঙ্গু রোগী যদি আসে সেই ক্ষেত্রে তাদেরকে কীভাবে সেবা শুশ্রূষা দেওয়া হবে এবং তাদের কীভাবে টেক কেয়ার করা হবে এই জন্য কিন্তু তাদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের যেখানে আসলে পানি জমে থাকে বা কোনো ধরনের জংলা তৈরি হয়েছে ওই সব জায়গাগুলো যাতে দ্রুততম সময়ে পরিষ্কার করা যায়। এবং যেহেতু বর্ষা মৌসুম সেহেতু নালাগুলো ছোট ছোট নালা, পকেট নালা এবং বড় নালাগুলো এগুলোতে কিন্তু ডেঙ্গু মশার একটা ইয়ে হয়ে থাকে, মশক যেই ডিম্বাণু ছড়িয়ে থাকে এবং সেইখানে যাতে দ্রুততম সময়ে তা বিভিন্ন ঔষধ ছিটিয়ে নাশ করা যায় সেই জন্য কিন্তু ক্র্যাশ প্রোগ্রাম চলছে। এবং সিভিল সার্জনের পক্ষ থেকেও কিন্তু আমরা যেটা জেনেছি যে প্রতিটা এলাকায় কিন্তু ইয়ে করা হচ্ছে, বাইকিং করা হচ্ছে যাতে এই ধরনের যখনই কোনো ধরনের ইয়ে পাবে যেখানেই পাবে তারা কিন্তু করবে। এছাড়াও আমরা সিডিএর পক্ষ থেকেও দেখেছি যে বিভিন্ন ধরনের নির্মাণাধীন ভবনেও কিন্তু অভিযান চালানো হচ্ছে এবং যেখানে এই ধরনের পানি পাচ্ছে সেখানে কিন্তু জরিমানাও করা হচ্ছে। আমরা যদি একটু বলি এখন পর্যন্ত 8টি হটস্পট কিন্তু চিহ্নিত করা হয়েছে চট্টগ্রাম নগরীতে। এটি হচ্ছে চট্টগ্রামের মহানগরীর জালালাবাদ, পাঁচলাইশ, উত্তর কাটুলি 10 নম্বর ওয়ার্ড, পশ্চিম বাকুলিয়া, দক্ষিণ বাকুলিয়া, পাথরঘাটা, দক্ষিণ হালিশহর, দক্ষিণ পটেঙ্গা, এই 8টি হটস্পটকে কিন্তু চিহ্নিত করে এখানে ডেঙ্গু রোগ সবচেয়ে বেশি পাওয়া গেছে এবং সেটিকে চিহ্নিত করে কিন্তু এখন পর্যন্ত সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন সেই সাথে সিভিল সার্জন অফিসে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তাদের যাতে ডেঙ্গু যাতে প্রাদুর্ভাব বিস্তার না করতে পারে এবং বর্ষার শুরুতে যাতে এই ধরনের পরিস্থিতি তৈরি না হয় এবং পরবর্তী বর্ষা যখন পুরোদমে চলে আসবে তখন যাতে এই ধরনের কোনো পরিস্থিতি না হয় সেই জন্য তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সবশেষ সংবাদ। জেভলিন। ধন্যবাদ তামিম। আমরা একটু বাগেরহাটে আমাদের সহকর্মী এস সোহান, তিনিও যুক্ত হয়েছেন। আপনার কাছে জানতে চাই সোহান, সেটি হচ্ছে একইভাবে ডেঙ্গু পরিস্থিতি কেমন সেখানে এবং ব্যবস্থা কি নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, পাশাপাশি জানাবেন যে মানুষের সচেতনতা বাড়াতে কোনো প্রচারণা করা হচ্ছে কিনা। বাগেরহাটে আসলে বৃষ্টি আসার আগে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। আমি যদি আপনাকে বলি গেল 6 মাসে অর্থাৎ চলতি বছরে কিন্তু বাগেরহাট জেলায় 363 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং গত 24 ঘন্টায় 12 জন ডেঙ্গু রোগী কিন্তু বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে এবং সব কিছু মিলিয়ে বলা যায় যে বাগেরহাটে ডেঙ্গুর প্রকোপ কিন্তু এবার বেশ, এবং এই ডেঙ্গু যাতে ছড়াতে না পারে সেজন্য কিন্তু জেলা প্রশাসন, বাগেরহাট হাসপাতাল
স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু বেশ জোরে সোরে কাজ করছে। এরপরেও কিন্তু ডেঙ্গু ছড়াচ্ছে। বাগেরহাটের একটি ইউনিয়নকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে, সেটি হচ্ছে কচুয়া উপজেলার বাধান ইউনিয়ন। প্রতিদিন যেসব রোগী ভর্তি হয় তার একটা বড় অংশ কিন্তু সেই বাধান ইউনিয়ন থেকে আসে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়ত মাইকিং করা হচ্ছে, লিফলেট ছড়ানো হচ্ছে যাতে সবাই ডেঙ্গু সম্পর্কে সচেতন থাকে। অন্যদিকে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, বাজার, হাসপাতালের চারপাশ, এসব জায়গায় কিন্তু মশক নিধন যে স্প্রে রয়েছে সেসব স্প্রে করা হচ্ছে। আমরা একটু বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তার সাথে কথা বলতে চাই যে রোগীদের কী ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে এবং ডেঙ্গু যাতে না ছড়াতে পারে সেজন্য আপনারা কী ব্যবস্থা নিয়েছেন। ধন্যবাদ সোহান ভাই এবং সময় টিভি। আমরা আসলে বাগেরহাটের যে অবস্থা, ডেঙ্গুর অবস্থা এবং আমার হাসপাতালকে যদি আমরা পর্যালোচনা করে দেখি, আমরা এ পর্যন্ত 297 জন রোগীকে আমরা সেবা দিয়েছি। তার ভিতরে আজকে আমার কিন্তু 47 জন রোগী ভর্তি আছে। আজকের সংখ্যাটা এবছরের সর্বোচ্চ, যেহেতু গতকালকে ছিল 31, আজকে 47। এর ভিতরে কিছু রোগী আমাদের ডিসচার্জ হয়েছে, আবার আসছে। সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আমরা বাগেরহাটের হিসাব করতে গেলে কচুয়া উপজেলা এবং মোড়লগঞ্জের একটা অংশ নিয়ে ওই জায়গাটা থেকে অনেক বেশি রোগী আসছে। দেখা যাবে যে কচুয়ার বাধাল ইউনিয়ন এবং বাগেরহাটের বনগ্রাম ইউনিয়ন এবং সাথে যদি রামচন্দ্রপুর ইউনিয়ন, এই 3টা ইউনিয়নে কিন্তু ছড়িয়ে যাচ্ছে রোগীর সংখ্যা অনেক বেশি। শুনছিলেন যে যেসব ইউনিয়নে রোগীর সংখ্যা বেশি সেখানে কিন্তু সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে সোহান। এ পর্যায়ে মৌসুমী বায়ু প্রবাহের কারণে বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলাগুলোতে, সেই খবর জানতে চাই। জারি করা হয়েছে সতর্কতা সংকেত। কক্সবাজার থেকে আমাদের সহকর্মী মুহিব তিনি যুক্ত হচ্ছেন এবং একই সঙ্গে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পিরোজপুর থেকে সহকর্মী শফিকুল ইসলাম। আমরা প্রথমেই কক্সবাজারে যেতে চাই। মুহিব, বেশ জোরে সোরে সেখানে বাতাস হচ্ছে বোঝা যাচ্ছে দেখে, একটু জানাবেন সতর্কতা সংকেত 3 নম্বর জারি করা হয়েছে যতদূর জানি, সেটি কি তিনিই আছে কিনা এখনো? পর্যটকরা কি অবস্থা সেখানে? পর্যটকদের এখনও আমরা দেখছি সমুদ্রে তারা আছেন, বাড়তি সতর্কতা জারি করা হয়েছে কিনা তাদের ব্যাপারে এবং তাদের নিরাপত্তায় কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? জেভলিন, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে ঝড়ো বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তর দিয়েছিল, সেটি কিন্তু ইতিমধ্যেই কক্সবাজারে শুরু হয়েছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হলেও এখন কিন্তু ঝড়ো বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই ঝড়ো বৃষ্টির মধ্যেও কিন্তু অনেক পর্যটক এবং স্থানীয়রা কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে এসছে। সেটি আমরা হয়তো ওয়েদার যেহেতু খারাপ যাচ্ছে সেটি আমরা দেখাতে পারছি কিনা জানি না, তবে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সাগর কিছুটা উত্তাল রয়েছে এখন, যেহেতু তীব্র গতিতে বাতাস বইছে সমুদ্র সৈকত এলাকায় বা তার আশেপাশের এলাকাগুলোতেও কিন্তু ঝড়ো বৃষ্টি বয়ে যাচ্ছে বলে আমরা আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানতে পেরেছি। বঙ্গোপসাগরের সৃষ্ট যে লঘুচাপ সেটির কারণে মূলত এই ঝড়ো বৃষ্টির কথা আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদেরকে। একই সঙ্গে এই ঝড়ো বৃষ্টি বা লঘুচাপের কারণে যেহেতু কক্সবাজার সমুদ্র উপকূলীয় জেলা, সেখানে যে সকল মাছ ধরার ট্রলার রয়েছে বা নৌযান রয়েছে সেগুলোকে নিরাপদ স্থানে থেকে 3 নম্বর সতর্কতা সংকেত, স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই ঝড়ো বৃষ্টির কারণে সেন্ট মার্টিন থেকে টেকনাফের যে নৌ চলাচল সেটিও সাময়িকভাবে বন্ধ রয়েছে। একই সঙ্গে মহেশখালী থেকে কক্সবাজারের যে যোগাযোগ সেটিও সাময়িকভাবে বন্ধ করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে যেহেতু ঝড়ো বৃষ্টি এবং মুষলধারে বৃষ্টির আভাস ছিল, সেই হিসাবে সকাল থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান আমাকে জানিয়েছেন যে তারা পাহাড়ের পাদদেশে বসবাসরত যে সকল মানুষ রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে এবং পাহাড় ধসের আশঙ্কায় তারা বিভিন্ন এলাকায় মাইকিং অব্যাহত রেখেছে। জেভলিন, আপনি হয়তো দেখছেন পর্যটকরা কিন্তু সমুদ্রে নেমেছে এই ঝড়ো বৃষ্টির মধ্যে, যদিও
বাতাসের যে তীব্র গতিবেগ সেটি নিয়ন্ত্রণের বাইরে। পর্যটক সেবী যে সকল ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের যে কিটকট ছাতা থেকে শুরু করে যারা আসলে সমুদ্র সৈকত কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য করেন তারাও কিন্তু নিরাপদে সরে গিয়েছে। তবে কিছু সংখ্যক পর্যটক এখনও সমুদ্র সৈকত এলাকায় তাদের যে পরিবার পরিজন নিয়ে মূলত সবাই পর্যটক মৌসুমে আসেন, শীতকালীন সময়টাতে আসেন, কিন্তু বর্ষাকে তারা আসলে সমুদ্র সৈকত এলাকায় উপভোগ করছেন। জেভলিন, এই ছিল আবহাওয়ার সর্বশেষ। জি মহিব, আপনাকে দেখতে পাচ্ছিলাম না যদিও, ধন্যবাদ আপনাকে। আমরা পিরোজপুরে আমাদের সহকর্মীর কাছে যাচ্ছি। শফিকুল, আপনার কাছে জানতে চাই কি অবস্থা সেখানে। এটিও তো উপকূলবর্তী এলাকা, সেখানে জেলেদেরকে কোনো সতর্কতা দেওয়া হয়েছে কিনা বাড়তিভাবে, আর পরিস্থিতি এখন কেমন আছে, সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে কিনা? শফিকুল। জি জেভলিন, ধন্যবাদ আপনাকে। উপকূলীয় জেলা পিরোজপুরে কিন্তু আসলে সকাল থেকেই ধমকা হাওয়া ও ঝড় বৃষ্টি হচ্ছিল। পিরোজপুরে যে সকল উপকূলীয় এলাকা রয়েছেন সে সকল নদীতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দেওয়া হয়েছে। পিরোজপুরের নদীতে যে সকল জেলেরা মৎস্য শিকার করতেছেন তারা কিন্তু আসলে এই বৃষ্টি এবং ধমকা হওয়ার কারণে নদী থেকে উঠে এবং নদীর পাশে আশ্রয় কেন্দ্র প্রকল্প বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করি। আমার পিছনে কিছু ট্রলার রয়েছেন, ট্রলারগুলো কিন্তু আসলে বিভিন্ন কাজে নদীতে গিয়েছিল, বালু সংগ্রহ করতে, মাছ সংগ্রহ করতে। তারা কিন্তু আসলে সকাল থেকে যে ঝড়ো হাওয়া এবং ধমকায় বৃষ্টি বসছিল এই কিছুক্ষণ আগ পর্যন্ত, সেই সংকেতে কিন্তু তারা আসলে নদী থেকে উঠে এসছে। এছাড়াও এই যে সকাল থেকে ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এতে কিন্তু আসলে আতঙ্কিত হচ্ছে পিরোজপুরের অধিকাংশ এলাকা। কিন্তু আসলে ভেরিবাত নেই, যে কারণে লোকালয়ে পানি ঢুকে যাওয়ার একটি বড় সংখ্যা রয়েছে। সামনে জোয়ার আসছে, এই জোয়ারের পানি পাশাপাশি বৃষ্টির পানিতে কিন্তু আসলে নদীর পানি উপরে চলে আসছে, এতে কিন্তু শঙ্কা প্রকাশ করতেছেন উপকূলে যে সকল বাসিন্দারা রয়েছেন। এর পাশাপাশি যে সকল ঘের রয়েছে, মাছের ঘের, পিরোজপুর কিন্তু উল্লেখযোগ্য একটি এই অংশ মৎস্য চাষের সাথে জড়িত। নদীতে মৎস্য শিকার, তারপরে আপনার ঘেরে মৎস্য চাষ, এই সকল কাজের সাথে জড়িত। এরা কিন্তু আসলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 2 থেকে 3 দিন কিন্তু এই যে ঝড়ো আবহাওয়া থাকতে পারে। এই বিষয়ে কথা বলেছিলাম পিরোজপুর জেলা প্রশাসনের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকেই তাদের টিম প্রস্তুত করা হয়েছে এবং তাদের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার জন্য তারা প্রস্তুত রয়েছেন। যে কোনো সমস্যার জন্য তারা কিন্তু আসলে সর্বক্ষণ প্রস্তুতি রয়েছেন। পিরোজপুর যদি সমস্যা হয় তারা তাৎক্ষণিকভাবে কিন্তু আসলে প্রস্তুতি রয়েছেন। এছাড়া পিরোজপুর রেড ক্রিসেন্টের যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসলে এই ঝড়ো হওয়ার মধ্যে কিন্তু আসলে তাদের উদ্যোগ তৎপরতা বা তাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে কিনা সেগুলো কিন্তু আসলে তারা খতিয়ে দেখছেন। এছাড়াও পিরোজপুরে কিন্তু যে সকল খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু এই সকাল থেকে ভারী বৃষ্টির কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পিরোজপুরে উপকূলীয় জেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ শফিকুল আপনাকে। নরসিংদীর মনোহরদীতে পুকুরে ডুবে 3 শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। এ বিষয়ে সবশেষ খবর বিস্তারিতভাবে জানতে আমাদের সহকর্মী বদরুল আমিন চৌধুরীর সঙ্গে যুক্ত হচ্ছি। বদরুল, একটু আমাদেরকে জানাবেন, অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা, কিভাবে এটি ঘটলো সেটি একটু জানাবেন আমাদেরকে, এবং সেখানে এখন কি পরিস্থিতি? জেভলিন, আপনি যেমনটি বলছিলেন, আসলে একটি শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে এই বাড়িতে আমি যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের চর আহমেদপুর গ্রামটিতে। একবারে ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী কিন্তু এই বাড়িটি অবস্থান, এবং এই বাড়িতেই কিন্তু ঠিক গতকালকে ঠিক এমন সময় কিন্তু 3টি শিশু এখানে কিন্তু খেলাধুলা করছিল, এবং তাদের এখানে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, অর্থাৎ নিহত যে একটি মেয়ে মারা গেছে আয়েশা, তার ছোট ভাইয়ের কিন্তু একটি অনুষ্ঠান ছিল, অর্থাৎ আকিকার কাজকর্ম নিয়ে তারা ব্যস্ত ছিলেন। এবং গতকাল 4টা নাগাদ কিন্তু এই মর্মান্তিক ঘটনা ঘটে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে বাড়ি, এখানে কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে যারা নিহত হয়েছেন শিশুদের আত্মীয় স্বজনরা কিন্তু সকাল থেকেই এখানে ভিড় করছেন, এবং গতকাল তাদের লাশ উদ্ধারের পর থেকেই কিন্তু এই ধরনের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরা কিন্তু এখানে এসে তাদেরকে সান্ত্বনা জানাচ্ছেন। আসলে এই ধরনের ঘটনা সান্ত্বনা দেওয়ার ভাষা কারো থাকে না, তারপরেও স্বজনরা এসেছেন এবং তাদের আহাজারিতে তাদেরকে সান্ত্বনা জানাচ্ছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। গতকালকে 4টার সময় যে ঘটনাটি ঘটে মর্মান্তিক, সেই ঘটনার সময় যিনি উদ্ধার করেছেন সেই সাহসী ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করছি, যে তিনি জানাবেন যে ঘটনা আপনি কিভাবে জানছেন এবং কীভাবে উদ্ধার প্রক্রিয়াটা চালিয়েছিলেন। আসসালামু আলাইকুম, আমার নাম রাসেল, আমার বাড়ি চকটাদার। কালকার যে ঘটনাটা ওটা 4:30টার দিকে সম্ভবত আমি শ্বশুরবাড়ি থেকে আমার বাড়িতে যাওয়ার পথে পুকুর পাড় এই দিক দিয়ে যাওয়ার সময় দেখলাম যে কয়েকজনে কান্নাকাটি করতেছে।
পরে আমি দাঁড়ানোর পরে জিজ্ঞেস করলাম কী হয়েছে, পরে বলতেছে যে বাচ্চা নাকি পানিতে পড়ছে। তা আমি সাথে সাথে মোটরসাইকেল থেকে নামিয়া জামা কাপড় মোবাইল টোবাইল রাখকে আমি পুকুরে নামার পরে ডুব দেওয়ার পরে একজনটা উদ্ধার করলাম। পুকুরটা অনেক গভীর, প্রায় 10 হাতের কম হইব না যে মানে গভীরটা। একজনটা উদ্ধার করার পরে বলতেছে যে আরও 2 জন আছে। তারপর আরেকটা ডুব দিলাম, আরেকটা ডুব দিয়া আরেকজনটা পাইলাম। পরে 3 নাম্বার ডুব দিয়া কাউরে পাই নাই। 4 নাম্বার ডুব দিয়া একটা উন্ডা পাইলাম। উন্ডা পাওয়ার পরে উপরে একজন মহিলা ছিল, উনি বলতেছে ওনার মাইয়া নাকি রয়েছে। পরে আরেকটা ডুব দিলাম, আরেকটা ডুব দেওয়ার পরে 5 নাম্বারে ডুব দিয়ে আরেকজন পাইলাম, ছোট যে মেয়েটা। 3 জন, ওনারা 3 জনেই একদম মাটির সাথে ছিল, মানে শুয়ে আছিল ওতে। হ্যাঁ, যেমনটি আসলে বলছিলেন, এই যে সাহসী যেই মানুষটি, তিনি কিন্তু সেই সময়টিতে যদিও জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়নি, তারপরেও তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, গতকালই রাত 12টা নাগাদ এখানে জানাজা শেষে তাদের লাশ দাফন করা হয়েছে। এবং এই 3 শিশুর মধ্যে একজনের নাম সোমাইয়া, তার দেশের বাড়ি কিন্তু গফরগাঁও, ময়মনসিংহ গফরগাঁও, সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি যে 2 জন আছেন আয়েশা এবং ফাতেমা, তাদের বসতভিটা যেহেতু এখানেই, সেহেতু তাদের একটু বাড়ির পার্শ্ববর্তী তাদের বাড়ির সামনে তাদেরকে দাফন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে এই মর্মন্তুদ ঘটনার সবশেষ পরিস্থিতি। জাভলিন। ধন্যবাদ আপনাকে বদরুল। যাদের বাড়ির আশেপাশে পুকুর আছে এবং বাড়িতে শিশু আছে, তাদের আসলে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। কোনোভাবেই যেন এই বাচ্চারা আনসুপারভাইজড অবস্থায় না থাকে, তারা সবসময় যেন একটা নজরদারির ভিতরে থাকে, সেটা নিশ্চিত করতে হবে এমন দুর্ঘটনা এড়াতে। বান্দরবনে চলে যেতে চাই। রাবার বাগান থেকে অস্ত্রের মুখে জিম্মি করে 6 শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। 2 দিনেও মেলেনি সন্ধান। এ নিয়ে সবশেষ খবর জানতে বান্দরবন প্রতিনিধি আমাদের আকাশ মার্মা তার সঙ্গে যুক্ত হচ্ছে। আকাশ, সকালে একবার কথা হয়েছিল, তারপর আরও একবার জানতে চাই আসলে এখন সবশেষ পরিস্থিতি কি? যে 6 জনকে অপহরণ করা হয়েছিল তাদের ব্যাপারে সবশেষ আপডেটটা কি আছে আপনার কাছে? আইন শৃঙ্খলা বাহিনী তারা কি ব্যবস্থা নিচ্ছেন? জেভলিন, যারা গত শুক্রবার যারা অপহরণ হয়েছিল তাদেরকে আজকে শনাক্ত করা হয়েছে। প্রায় এটি কক্সবাজার ঈদগাহ যেটা রয়েছে, ঈদগাহর যে রাবার বাগান রয়েছে সেখানে তাদের অবস্থান বলে আমাদেরকে সেই 22 ফাঁড়ি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ একটা তদন্ত ইনচার্জ আমাদেরকে জানিয়েছেন। এবং তাদের যে সর্বশেষ মুক্তিপণ হিসাবে এই 6 জন রোহিঙ্গাকে মুক্তিপণ হিসাবে প্রায় জন প্রতি 30,000 করে, প্রায় 1,80,000 আনুমানিক প্রায় 2 লাখ বলা চলে, তারা মুক্তিপণের দাবি করেছেন অপহরণকারীরা। একই সাথে যারা পরিবারগুলো রয়েছেন তারাও যেহেতু ক্যাম্পের উখিয়া কতুপালং ক্যাম্পের বাসিন্দা, যেহেতু ওই মায়ানমারের নাগরিক, তাদের কাছে আর্থিক সংকট থাকার কারণে তারা একটু চিন্তার মধ্যে রয়েছেন। তবে এই সাত সকালে যিনি বাগানের মালিক রয়েছেন কাউসার, তাকে ভোর সকালে ফোন দিয়েছিল যে অপহরণকারীরা, যে তার নাম্বার সূত্র ধরেই কিন্তু পুলিশ তাদের লোকেশন ট্র্যাক করার পর হচ্ছে তাদেরকে ঈদগাহ যে রাবার বাগান হচ্ছে তাদেরকে সেখানে রাখা হয়েছে বলে আমাদেরকে পুলিশ নিশ্চিত করেছে। যেটি আপনি সকালবেলা জিজ্ঞেস করেছিলেন যে রোহিঙ্গাগুলো ক্যাম্প থেকে কিভাবে তারা বাইরে ঘোরাফেরা করে, আসলে যাবেন যারা কৌতুকপালং ক্যাম্প থেকে যারা রোহিঙ্গা আছে তারা বান্দরবান শুধু নাইকুঞ্চরে নয়, লামা, বান্দরবান সদর, বিভিন্ন বাগানে কিন্তু তারা ঘুরে চোরাইভাবে প্রবেশ করে কিন্তু বিভিন্ন বাগানে তারা কাজ করে। এবং সেটিকে পুলিশ প্রশাসন কোনো নজরদারি দিচ্ছে না বলে এটা একটা অভিযোগ রয়েছে আমাদের কাছে। একই সাথে যারা রোহিঙ্গা রয়েছে তারা কিন্তু বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে কিন্তু তারা শ্রমিক হিসেবে কাজ করে যাচ্ছে। একটা জিনিস জানিয়ে রাখি যে যেহেতু বান্দরবানের বিগত 2 দিন ধরে কিন্তু যেহেতু উত্তপ্ত সন্ত্রাসী নানা বিরুদ্ধে অভিযান, তো রোহিঙ্গাকে যদি তাদের ক্যাম্পে অভিযান চালিয়ে ক্যাম্পে ফিরিয়ে আসা না হলে কিন্তু বান্দরবান কিংবা আমাদের বাংলাদেশের জন্য একটু ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি। যেটা আপনাকে সবকিছু জানিয়ে দিতে চাই যে বান্দরবানে যে অপহরণ বারবার ঘটনা ঘটেছে, তাদেরকে শনাক্ত না করার কারণে কিন্তু এই অপহরণ বারবার বেড়ে যাচ্ছে এবং মুক্তিপণ হিসাবে তারা টাকাগুলো হাতিয়ে নিচ্ছে বিভিন্ন অপহরণকারীরা। তবে তাদের বিরুদ্ধে যদি কঠোর অভিযান চালিয়ে যদি প্রশাসন যদি কঠোর হয় তাহলে তাদেরকে শনাক্ত করা সম্ভব হবে বলে প্রশাসন আমাদেরকে জানিয়েছে। জেভলিন। জি, ধন্যবাদ আপনাকে আকাশ। এ পর্যায়ে বাজার দর জানতে চাই। চালের দাম বেড়েছে, সেই খবর জানতে আমাদের সহকর্মী
আফরোজা লামিয়া, তিনি এখন বাজারে আছেন। কোন বাজারে আছে সেটি তার কাছ থেকে জেনে নেব। আফরোজা, একটু জানাবেন আমাদেরকে কোন বাজারে আছেন এই মুহূর্তে, চালের দাম কতটা বেড়েছে আর কোন ধরনের চালের দামটা বেড়েছে বেশি? মানে বেশিরভাগই তো এখন যে মিনিকেট কিংবা চিকন জাতের যে চালগুলো আছে সেটির দামই সম্ভবত বেড়েছে আমি যতদূর জানি। একটু কত বাড়লো আমাদের দর্শকদের জানাবেন। জ্যাভলিন, ধন্যবাদ আপনাকে। আমি এখন বর্তমানে মিরপুরের শাহ আলী কাঁচা বাজারের যে চালের পাইকারি দোকানগুলো রয়েছে সেখানে আছি। মূলত উল্লেখযোগ্য হারে কিন্তু ঈদের পর থেকেই চালের দামটা ঊর্ধ্বগতি ছিল এবং এখন যেই চালের দামটা বেশি বেড়ে গিয়েছে সেটা হচ্ছে পোলাওর চাল এবং মিনিকেট সহ নাজির শাহী চাল যেটা আছে সেটার দামও কিন্তু বেড়েছে। আমরা দেখছিলাম যে পোলাওর চাল প্রতি বস্তায় 50 কেজিতে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে, যা আসলে অনেক দামের পার্থক্য। এবং কেজিতে যদি বলি তাহলে কেজিতে 30 থেকে 50 টাকা 60 টাকার মতন বেড়েছে। এছাড়া নাজির শাহী চাল যেটা সেটা প্রতি কেজিতে 5 থেকে 8 টাকার মতন বেড়েছে। আগে যেটা 75 থেকে 80 টাকা বিক্রি হতো সেটা এখন 85, 90 এরকম বিক্রি হচ্ছে। এছাড়া মিনিকেট যে চাল রয়েছে সেটার দামও কিন্তু 5 থেকে 60 টাকা 8 টাকা করে বেড়ে গিয়েছে। জ্যাভলিন, শুধু চালের বাজারই না, আমাদের যে অন্যান্য নিত্য পণ্যের বাজার সেগুলোও কিন্তু ঊর্ধ্বমুখী। আসলে কোনো কিছুর দামই হাতের নাগালে নেই। আমি যদি আপনাকে একটু চালের পাশাপাশি অন্য নিত্য পণ্যের খবর জানাতে চাই, যে ডিমের দামে কিন্তু আমরা দেখছিলাম অনেক বেড়ে গিয়েছিল ঈদের আগে এবং ঈদের পরেও কিছুদিন বহাল ছিল। ডিমের দাম বাড়ছিল, সপ্তাহের ব্যবধানে 10 টাকা করে বাড়ছিল, ডজন প্রতি বিক্রি হচ্ছিল 150 পর্যন্ত। কিন্তু এখন ডিমের দামে স্বস্তি থাকলেও মুরগির দাম কিন্তু আবার বেড়ে গিয়েছে। ব্রয়লার এবং সোনালী মুরগি কেজিতে 20 থেকে 30 টাকা করে বেড়েছে এবং ব্রয়লার মুরগির দাম যেটা 160, 170 টাকা বিক্রি হতো সেটা কিন্তু এখন 180, 90, কোনো জায়গায় কিন্তু 200 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। এইবারের বাজেটে যেই 60টি পণ্যের উপর উৎসকর কমানো হয়েছিল এবং যেই কিছু পণ্য ছিল সেখানে 5% শুল্ক প্রত্যাহার করে শূন্যতে নামানো হয়েছে, কিন্তু সেই প্রতিফলন কিন্তু এখনো আমরা বাজার পর্যায়ে দেখতে পাচ্ছি না। এই দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ভোক্তারা বারবারই বলছেন যে কঠোর মনিটরিং বাড়ানোর জন্য। জ্যাভলিন, এই ছিল চাল সহ অন্যান্য বাজার পরিস্থিতি। বাজারের যে অবস্থা আফরোজা, সেটি আপনি যেটি বললেন কমানো হয়েছে, এটি যদি বাড়ানো হতো তাহলে বাজেট পাশ হওয়ার আগেই সেই প্রভাবটা আমরা দেখতে পেতাম, দাম বেড়ে যেত। যাই হোক, এটি দুর্ভাগ্য আমাদের সহকর্মী আফরোজা যুক্ত ছিলেন, চালের খবর জানাচ্ছিলেন। এই ছিল স্টার নিউজ লাইভের আজকের আয়োজনে। দেখতে থাকুন স্টার নিউজ।